নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল থেকে আমার কাছে প্রচুর মন্তব্য এসছে বাংলাদেশ থেকে। সবাই জানতে চাইছে, ওখানে একটা খবর রটেছে যে চীনারা 60 কিলোমিটার অরুণাচলের ভেতরে ঢুকে এসে দমাদম করে বোমা টোমা ফাটাচ্ছে, রকেট টকেট ফাটাচ্ছে। ভারত কি করছে? তাদের দেশে এই নিয়ে একেবারে টিভি, সোশ্যাল মিডিয়া সব সরগরম। আমিও একটু খোঁজ খবর লাগালাম। যদি হতো তাহলে আমরা ভারতবর্ষে বসে আমরা খবর পেতাম না? অরুণাচল প্রদেশে একেবারে চীনা ঢুকে গেছে, ঢুকে গিয়ে বোমা ফাটাচ্ছে। আর একটু আধটু অঞ্চল নয়, 60 কিলোমিটার। এদের আন্দাজ নেই যে অরুণাচলের ভৌগোলিক অবস্থানটা কি, অরুণাচল কিভাবে আছে। অরুণাচলের যেটা হচ্ছে এলএসি নয়, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নয়, লাইন অফ কন্ট্রোল পেরিয়ে যদি এপারে আসতে হয় তাহলে যে বড় বড় বোল্ডার গুলো আছে সেই বোল্ডার গুলোকে টপকিয়ে আসতে হবে প্রায় 5 কিলোমিটার। ওই বোল্ডার টপকিয়ে আসতে গিয়েই লেগে যাবে 4 ঘন্টা। তারপরে 60 কিলোমিটার হেঁটে যাবে, আবার 60 কিলোমিটার সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে আসবে। এই গল্প দাদুর আসরে না একেবারে গাছে গরু তুলে দেবে যে সমস্ত বাংলাদেশি মিডিয়া আছে। আজকে আমি এই বাংলাদেশি মিডিয়ার ছাল ছাড়াবো, আপনারা দেখুন। আর কোন কনটেক্সটে এইটা করা হয়েছে সেটাও আমি দেখাবো। যাদের থেকে নিয়ে করা হয়েছে তাদের বক্তব্যও দেখাবো, যাদের উল্লেখ করে করা হয়েছে তাদের বক্তব্যও দেখাবো, এবং শেষে দেখাবো মোদিজি কেন এত চুপচাপ। উনি আমেরিকা যাচ্ছেন, এটা কিন্তু কনফার্ম। 21-22 তারিখে আমেরিকা যাচ্ছেন। কি জন্য যাচ্ছেন, কেন যাচ্ছেন, কার সঙ্গে দেখা করবেন, এ ব্যাপারে কিন্তু উনি রা কাটছেন না। কার মোদিজি যখন চুপ করে থাকেন তারপরে কিন্তু একটা কোনো বড় ঘটনা ঘটে। আর এই যে ঘটনাটা যেটা ওরা বলছে, এটা আমি শেষে আসবো। দয়া করে ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলে পরে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। এই যে গতকাল সোশ্যাল মিডিয়া এবং টিভিতে বাংলাদেশের একেবারে মাছরাঙা টিভি, দেশ টিভি, হ্যান ত্যান অনেক টিভি ওদের দেখিয়েছে, এবং কাগজেও ছেপে বেরিয়েছে। কাগজটাও আমি জোগাড় করেছি, সেটা হচ্ছে ইনকিলাব বলে একটা কাগজ। ইত্তেফাক নয়, ইত্তেফাক নাম্বার 1 কাগজ, ইনকিলাব বলে একটা কাগজ। সেখানে একটা বেরিয়েছে আর্টিকেলটা আমি পড়ছি। 7 সিস্টার্সের 60 কিলোমিটার ভেতরে চীনা সেনারা। লেখা হচ্ছে, ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজ 5 সরেজমিনে ঘুরে, লক্ষ্য করবেন এই কথাটা, সরেজমিনে ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। ভালো করে শুনেছেন তো, সরেজমিনে ঘুরে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। দাঁড়াও বেটা, তোমাদের দেখাচ্ছি মজা। ফেক খবর ছড়িয়ে দেশের মানুষকে চাঙ্গা করছো। দেশের মানুষের মনোবল ঢিলে হয়ে গেছে বলে চাঙ্গা হচ্ছে। এবার যে খবরটার কথা ওরা বলছে, যে সংবাদ মাধ্যমের কথা ওরা বলছে, অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24। আমি অরুণাচল 24 আমি খুলেছি। অরুণাচল 24 কি লিখেছে এবার আমি সেটা পড়ে শোনাই আপনাদের। অরুণাচল24.in। আনজাউতে ভারতীয় ভূখণ্ডে ঢুকেছে চীনা সেনারা। ঠিক আছে, এবার খবরটা পড়ছি, ভালো করে শুনুন। চীনের পিপলস লিবারেশন আর্মি এবং চীনা সৈন্যরা অরুণাচল প্রদেশের আনজাও জেলার ভারতীয় ভূখণ্ডের অন্তত 60 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে বলে জানা গিয়েছে, এবং তারা কিছু সময়ের জন্য জেলার কাপাপু এলাকায়
ক্যাম্পিং করেছে একটি মিডিয়া রিপোর্টে প্রকাশ করা হয়েছে। তারা সরেজমিনে দেখেনি, একটা মিডিয়া রিপোর্টে প্রকাশ করা হয়েছে, এবং যে মিডিয়ার নাম বলা হয়েছে সেই মিডিয়া আমি পুরো তন্ন তন্ন করে খুঁজেছি, সেই মিডিয়ার কোনো নাম খুঁজে পাওয়া যায়নি। এমনিতেই এইগুলো অরুণাচল প্রদেশ, অরুণাচল 24.in এগুলোর ওয়েবসাইট, তো এগুলো খুব একটা মূল্য থাকে না। তার মানে এখান দিয়ে কিছুটা ঢপ বেড়েছে, এই অরুণাচল 24 কিছুটা ঢপ বেড়েছে। সেই ঢপটাকে বিরাট আকার দিয়ে সরেজমিনে ঘুরে ওরা বলছে মিডিয়া তথ্য পেয়েছি, সেই মিডিয়া তথ্য অনুযায়ী আমরা করেছি। সেই মিডিয়া তথ্য সেটা হচ্ছে নিউজ 5 আমি খুঁজেও পাইনি। গল্পের গরুকে গাছে তোলা তো, এইবারে তো আমি তোমাদের মজা দেখাচ্ছি ভাই। এবার ভারতীয় মিডিয়া আসুন, ভারতীয় মিডিয়া কি লিখছে? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কি লিখছে? আগ্রাসী চীন এবং প্রতিবেশী সমস্যা, ভারত একটি কৌশলগত চৌরাস্তায় রয়েছে। ভারতের পারমাণবিক সশস্ত্র প্রতিবেশী চীন ও পাকিস্তান আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে এবং বারবার উস্কানি দিচ্ছে, যা জাতীয় সম্পদকে সমালোচনামূলক উন্নয়নমূলক অগ্রাধিকার থেকে সরিয়ে দেয়। এমনকি আগস্টের শেষের দিকে ভারত চীন সীমান্ত বিষয়ক কূটনৈতিক ওয়ার্কিং মেকানিজমের 31তম বৈঠক নিষ্ফলভাবে সমাপ্ত হওয়ার পরেও হিমালয়ের উচ্চতায় চীনা পিএল এর সাথে চোখে চোখ রেখে লড়াইয়ে আমাদের বীর জওয়ানরা আরো একটি শীতের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাস্তায় সেনা মোতায়েন দ্বারা আমরা চীনের ঘৃণ্য পরিকল্পনাগুলিকে চেকমেট করতে সক্ষম হয়েছি। বেইজিং তার নিজস্ব প্রতারণামূলক খেলা খেলছে, লাদাখে সামরিক অবস্থানগুলিকে শক্তিশালী করতে এবং অরুণাচল প্রদেশে সীমান্তের ওপারে, অরুণাচল প্রদেশ সীমান্ত যেটা আছে তার ওপারে সীমান্ত প্রতিরক্ষা গ্রাম তৈরিতে ব্যস্ত রয়েছে। এই দেখুন সীমান্ত প্রতিরক্ষা, সেই গ্রাম, সেই স্যাটেলাইট থেকে নেওয়া হয়েছে, সেই ছবি এইখানে পিটিআই তুলে দিয়ে দিয়েছে। এখন এই ন্যারেটিভটা হলো কেন? প্রশ্ন তো আসতে পারে আপনাদের মনে, এই ন্যারেটিভটা তৈরি করা হলো কেন? এই ন্যারেটিভটা তৈরি করা হয়েছে রাজনাথ সিং, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যখন ওই ভাষণটা দেন এবং বলেন যে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, সুতরাং সেনা প্রস্তুত থাকুক। সেটাকে বাংলাদেশ মনে করেছে, বাংলাদেশের দিকে ইঙ্গিত করা হয়েছে। সত্যি মিথ্যা আমি জানি না, হলেও হতে পারে, আমি কি করে জানবো? উনি যেটা বলেছেন আমি সেটা বললাম। এবার বাংলাদেশ থেকে খবর এসছে, আমাদের কাগজে বেরিয়েছে, ভারতীয় সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শুনেই ঠকঠকিয়ে কাঁপছে বাংলাদেশ, ঠকঠকিয়ে কাঁপছে। নিজস্ব প্রতিনিধি ঢাকা, আমাদের এখানকার কাগজ তো তাই লিখছে, নিজস্ব প্রতিনিধি ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ জুড়ে ভারত বিরোধিতা তুঙ্গে উঠেছে। বাংলাদেশের জমি ব্যবহার করে সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ সহ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে নতুন করে জঙ্গি স্লিপার সেল করার উদ্যোগ নিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। শুধু তাই নয়, আইএসআই এর ওই পরিকল্পনায় সম্পূর্ণ সহযোগিতা করছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত রাজাকার বাহিনীর সরকার। খুব ভালো করে রিপোর্টটা শুনবেন। জেল থেকে ছাড়া হচ্ছে একের পর এক কুখ্যাত জঙ্গিকে, আর তাতেই ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আর তাতেই রাতের ঘুম উড়েছে বাংলাদেশ সেনার শীর্ষ আধিকারিকদের। সূত্রের খবর, ভারতীয় সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশের কথা জানার পরেই সেনা সদর দপ্তরের পদস্থ আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ওই বৈঠকে যশোর, কুমিল্লা, জালালাবাদ, রাজশাহী, রংপুর ও সৈয়দ সেনানিবাসে কর্মরত সেনা আধিকারিক ও সেনা জওয়ানদের যাবতীয় ছুটি বাতিল করে দিয়ে সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সার্বিয়া থেকে কেনা 36টি নোরা B-52
155 মিলিমিটার স্বয়ংচালিত কামান, 49টি WS-22 মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং ট্যাঙ্ক বিধ্বংসী রাশিয়ান মেতিস M1 এবং চীনা PF-98 ক্ষেপণাস্ত্র তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাত্র এই কটা অস্ত্র রে ভাই, এ তো ধোঁয়ায় উড়ে যাবে। তো যাই হোক, খবর যেটা বেরিয়েছে সেটাকে তো গুরুত্ব দিতেই হবে। শুধু সেনা নয়, রাজনাথ সিং এর নির্দেশের কথা শোনার পরে শনিবার তড়িঘড়ি পিলখানার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে হাজির হয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তথা প্রাক্তন সেনা আধিকারিক জাহাঙ্গীর আলম চৌধুরী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিবি সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডাররা বৈঠকে অংশ নেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর জন্য বিজিবির পদস্থ কর্তাদের নির্দেশ দিয়েছেন। সীমান্তের এপার থেকে ভারতীয় জমি ব্র্যাকেটে যদি একটাও গুলি চালানো হয়, মানে ভারত যদি একটাও গুলি চালায়, তাহলে 10টা গুলি চালানোর কথা বলেছেন। যদিও ভারতীয় সেনা আক্রমণ চালালে, ভালো করে শুনুন, যদিও ভারতীয় সেনা আক্রমণ চালালে ন্যূনতম প্রতিরোধও করা যাবে বলে মনে করছেন না সেনা ও বিজেপির শীর্ষ কর্তারা। ভারতীয় সেনা কিংবা আধা যে প্রশিক্ষণ এবং শারীরিক সক্ষমতা রয়েছে তার সঙ্গে কোনোভাবেই পেরে ওঠা সম্ভব হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সেনার 3 প্রধান। তবে প্রাক্তন সেনাপ্রধান আজিজ আহমেদ ও ইকবাল করিম ভুঁইয়ারা মনে করেন না ভারতের বর্তমান সরকার বাংলাদেশকে পাকিস্তানের মতো শত্রু হিসেবে দেখে। এই হলো আপনাদের অবস্থা। এই সেনা আর এই যে ওই কটা অস্ত্রফস্ত্র নিয়ে আপনারা এই লাফালাফি করছেন না, ধোঁয়া হয়ে উড়ে যাবেন। তো এইসব চিন্তা মাথা থেকে বাদ দিন, দেশটাকে গড়ার চেষ্টা করুন, এসব চিন্তা মাথা থেকে বাদ দিন। আচ্ছা, এবার আসি মোদী সাহেবের প্রসঙ্গে। নরেন্দ্র মোদী তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। প্রথম কি ছিল, ঠিক ছিল তিনি ইউএনজি এর বৈঠকে তিনি ভাষণ দেবেন। ইতিমধ্যে আমাদের ইউনিস সাহেব, তিনি মোহাম্মদ ইউনিস, তিনি একটা প্রস্তাব রেখেছেন ভারতের কাছে যে ইউএনজি এর যে সম্মেলন হবে সেইখানে তিনি মোদীজির সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক, কিন্তু ভারতের তরফে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। এইটা প্রস্তাব পাওয়ার পরেই মোদীজি সঙ্গে সঙ্গে তার মত পরিবর্তন করেন। মত পরিবর্তন করে ভেতরের যে খবরটা, মত পরিবর্তন করে তিনি ডক্টর জয়শঙ্করকে বলেন আমার বদলে আপনি চলে যান। মানে উনি মুখোমুখি হতে চাইছেন না। পাকিস্তান আর বাংলাদেশকে উনি একই দাঁড়িপাল্লায় রেখে দিয়েছেন। পাকিস্তানের শাহবাজ শরীফ বা নওয়াজ শরীফের মুখোমুখি উনি হন না, কারণ গদ্দারি করেছেন। বাংলাদেশের এই রাষ্ট্রপ্রধানের ওপরেও তার কোনো ভরসা নেই, যিনি আর কি মানে সমস্ত জেলে সমস্ত জঙ্গিদের উনি ছেড়ে দিচ্ছেন, মানে জঙ্গি কার্যকলাপ ভারতের বিরুদ্ধে বাড়ানোর জন্য। তার সঙ্গে কি আলোচনা হতে পারে? ফলে আলোচনায় মুখোমুখি উনি হবেন না বলে উনি জয়শঙ্করজিকে সোজা পাঠিয়ে দিচ্ছেন। আর জয়শঙ্করজি তো পুরো খেলুড়ে মানুষ, যা খেলার উনি একেবারে লম্বা লম্বা খেলে দিয়ে চলে আসবেন, বোলোর বলের মতো ষাট খেলে দিয়ে চলে আসবেন, একদম হাসি মুখে জামা কাপড় খুলে দিয়ে চলে আসবেন। কিন্তু প্রশ্নটা যেটা রয়ে গেছে সেটা হচ্ছে মোদীজি 21 আর 22 তারিখ উনি যাচ্ছেন নিউ ইয়র্কে, এই আমেরিকাতে, আমেরিকা বিভিন্ন শহরে যাবেন। এখন ওখানে যাচ্ছেন কেন? না কমলা হ্যারিসের দেখা পাবেন, না ডোনাল্ড ট্রাম্পের দেখা পাবেন। জো বাইডেন তো কার্যত এখন সরেই গিয়েছেন জো বাইডেন। তাহলে কার সঙ্গে কথা বলবেন? কেন যাচ্ছেন মোদীজি? কেন যাচ্ছেন এ নিয়ে সাউথ ব্লক নর্থ ব্লক পুরো বুকে আঙুল দিয়ে বসে আছে। আমি গত 2 দিন ধরে প্রচুর খবর নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি কোনো খবর পাইনি
দেখুন, আমি কোনো ঝুটো খবর আপনাদের দেব না, যেটা মিথ্যে খবর সে আমি আপনাদের দেব না। আমি জানি না মানে জানি না, আমি জানি কিন্তু বলবো না, সেটা আলাদা কথা। কিন্তু এটা আমি জানি না, জানতে পারিনি, কেউ মুখ খুলছে না। আর মোদিজি যখন মুখ খোলেন না তখনই কিন্তু বড় বড় ঘটনাগুলো হয়, যেমন 370 কাশ্মীর, বালাকোট স্ট্রাইক, সমস্ত কিছু কিন্তু আমরা 2016-তে নোট পরিবর্তন। হঠাৎ মিত্র আজ রাত 12 বাজে সে দিয়ে শুরু হয়ে যাবে একখানা বোমা, শক্তিশালী পরমাণু বোমা ভারতবর্ষের বুকে ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকবেন। ঠিক বালাকোটের সময় এই হয়েছিল, একদম এই হয়েছিল। এবারে কি হবে, এই আঘাতটা কার উপরে গিয়ে পড়বে বোঝা যাচ্ছে না। তবে পাকিস্তানের তো নয়, চীনের সঙ্গেও নয়, কারণ চীন নিজের আভ্যন্তরীণ অবস্থা নিয়ে এত ব্যস্ত। মানে চীনের বেজিং এর আমাদের যে জিনপিং, তার কিন্তু কোনো খবর নেই, সে কিন্তু খুব চাপে আছে, সে ঘর থেকে বেরোচ্ছে না। এই বেজিং নিয়ে একটা রিপোর্ট আমি আগামীকাল করব, বেজিং এর কি অবস্থা এবং আমাদের জিনপিং এর কি অবস্থা। ওখানেও কিন্তু আপনার রেজিম চেঞ্জ হওয়ার একটা ব্যাপার চলে এসছে। পিএলএ কে কিন্তু ভরসা করতে পারছে না জিনপিং, ফলে কিন্তু জিনপিং এর অবস্থা খুব খারাপ। ওখানেও একটা রেজিম চেঞ্জের অবস্থা একটা আসতে পারে। কেন এই সব আলোচনাটা উঠে আসছে, কেন এই বিতর্কটা, সেটা আমি আপনাদের কালকে ব্যাখ্যা করব। আজকে আর ভিডিওটা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।